আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20টি সংশোধনীতে উপদেষ্টা পরিষদের অনুমোদন, বিদেশি আইনজীবী ও পর্যবেক্ষক রাখার সুযোগ। সাবেক আইজিপি সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 19শে ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখতে বললেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গড়ে তোলা জরুরি বললেন সার্জিস আলম, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না মন্তব্য। গণমাধ্যমের 16 বছরের ভূমিকা নিয়ে গবেষণা দরকার মনে করেন প্রেস সচিব, ভবিষ্যতে কণ্ঠরোধ চেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ। এবং জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তের আলোচনা, দর কষাকষি, জলবায়ু অভিঘাতে মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে অন্তর্ভুক্তিতে বাংলাদেশের দাবি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লা থেকে ফিরিয়ে নেয়ার খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। বিচার বিভাগকে রাজনীতির বাইরে রেখে ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মন্ত্রিপরিষদের বৈঠকে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধন পরবর্তী সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, ত্রুটি বিচ্যুতি পরিবর্তন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য আইন সংশোধন করা হয়েছে। সংশোধনীতে 3 বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিচারের আওতায় আনা যাবে। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বক্তব্য রাখেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20টি সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় বিদেশি আইনজীবী ও পর্যবেক্ষক থাকতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া শ্রম অসন্তোষ নিয়েও বিব্রত উপদেষ্টা পরিষদ। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। শপথ নেওয়ার পর সচিবালয়ে প্রথম অফিস করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। দর্শনার্থীদের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হয়নি অনেক কর্মকর্তার গাড়ি প্রবেশেরও অনুমতি। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এই আইনের আওতায় বিদেশেও যদি কোনো অপরাধ হয় তা আমলে নিতে পারবে ট্রাইব্যুনাল। পরে এ বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতে ঐতিহাসিক বিষয়ে এগুলি রেকর্ড করার স্বার্থে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। চলমান শ্রম অসন্তোষের কারণে লাভজনক কারখানাও লোকসানে পড়তে যাচ্ছে বলে বৈঠকে আলোচনা হয়। বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি
রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে করা সকল খরচের হিসাব উপস্থাপন ও আগামী অর্থবছর থেকে এই বিষয়ে সকল বরাদ্দ বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠকে বিদ্যুৎ জ্বালানি বিশেষ সরবরাহ বৃদ্ধি আইন 2010 বাতিল, ল অফিসার্স অর্ডার সংশোধন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে অনুমোদন দেওয়া হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করে 19 ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আটক রাখতে বলেছেন আদালত। একই সাথে ওই অভিযোগে পুলিশের সাবেক আইজি এবং সাবেক সেনা কর্মকর্তা সহ 6 জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। মাজহুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কাশিমপুর কারাগার থেকে সকাল 10:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে। আর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তাদের সবাইকে কিছুক্ষণ হাজতখানায় রেখে বেলা 11টায় আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। 11:20 এজলাসে আসেন ট্রাইব্যুনালের বিচারকরা। আসামিদের পক্ষে ওকালতনামা স্বাক্ষরে অনুমতি নেন আইনজীবীরা। পরে আসামিদের বিরুদ্ধে কী অভিযোগ আছে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি, তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে 6টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। চিফ প্রসিকিউটর বক্তব্য উপস্থাপনের সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক। বলেন, তিনি ছাত্রদের পক্ষে ছিলেন, কোনো অন্যায় করেননি। এ সময় আদালত বলেন, ট্রায়ালের সময় তার বক্তব্য শুনবেন তারা। এরপরে আসামিদের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আদেশের পরে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন, কাচের ঘরের মতো কোনো অপরাধে যুক্ত ছিলেন না তিনি। আইনজীবীদের সাথে সাক্ষাতের পরে কারাগারে নিয়ে যাওয়া হয় আসামিদের। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 27 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাজহুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে পারবে কিনা তার নির্ধারণ করবে জনগণ।
ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না। তবে বিগত সময়ে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। কে নির্বাচন করবে, কে নির্বাচন কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে বাধা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, পরিষ্কার করে দেবে। আর জনগণ সিদ্ধান্ত নেবেন যে তারা কাকে তারা রাজনীতি করতে দেবেন, তাদেরকে দেবেন। সেখানে আমরা কেউ নই, আমরা তার দায়িত্ব আমাদের নয়। স্বাধীনতার 53 বছরে দেশের অনেক উন্নয়ন হলেও আরও উন্নয়নের সুযোগ ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় শফিকুর রহমান 2024-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। দেশ স্বাধীন হওয়ার 53 বছর, এর মাঝে রাজনীতির ময়দানে অনেক চড়াই উতরাই অতিক্রম হয়েছে, দফায় দফায় শাসক পরিবর্তন হয়েছেন, দেশের কোনো উন্নয়ন হয় না, এই কথা যারা বলবেন তারা সঠিক বলবেন না। দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু আরো অনেক বেশি উন্নয়ন করার সুযোগ ছিল। ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানান, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না। আমদানি নির্ভরতা নয়, উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে বলে জানান সার্জিস। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। দেশের জনপ্রিয় ও প্রথম ডিজিটাল স্যাটেলাইট টিভি চ্যানেল আই কার্যালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। কথা বলেন দেশের রাজনীতি, অর্থনীতি সহ নানা বিষয়ে। অংশ নেন স্ট্রেট কার্ড নামে চ্যানেল আইয়ের নতুন আয়োজনে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল আসা উচিত বলে মনে করেন সার্জিস। ছাত্র জনতার সমন্বয়ে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তি আসা খুবই প্রয়োজন, এটা বাংলাদেশের স্বার্থে। কারণ বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রতিযোগিতা দুইটি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে জনগণ এবং দেশ নিয়ে চিন্তা করার মানসিকতা ডে বাই ডে কিন্তু ডেভেলপ হয়নি যতটা হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ ও তাদের দোসররা রাজনীতিতে আসলে প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ার করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি তাদের বিচার না হওয়া পর্যন্ত কেউ যদি এটা কল্পনাও করে যে এই বাংলাদেশে আবার তারা নির্বাচন করবে, সরাসরি রাজনীতিতে ফিরে আসবে, আমরা মনে করি জীবন দিয়ে হলো তাদেরকে আমরা আবার প্রতিরোধ করব, প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অভ্যুত্থান হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। গণমাধ্যমে গত 16 বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায় এর আয়োজনে আলোচনা সভায় প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ সরকারের করা সকল অপকর্ম দেশবাসীর কাছে সাংবাদিকদেরই তুলে ধরতে হবে। সাদি মাহমুদ জানাচ্ছেন। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায়ের আয়োজনে প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভা। যোগ দেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 1 জুলাই থেকে 5 আগস্ট কোনো কোনো গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। গত 15 বছরে কি ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন, বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছে, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করে। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু
আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। গণমাধ্যম সহ সাধারণ মানুষের কণ্ঠ যেন ভবিষ্যতে আর কেউ চেপে ধরে রাখতে না পারে সে বিষয়ে সচেতন থাকার কথা বলেন প্রেস সচিব। আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি, আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিটিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিটিউড আনি, আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেই। ওরা যেভাবে 15-16 বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে যা তা ট্যাগ দিয়ে। একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা। আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি, প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক। সবাই গণমাধ্যম সংস্কারে 8টি প্রস্তাব তুলে ধরে তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা কলেজের 184তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাবরেটরি মোড় রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ, সেনাবাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। সে সময় সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। সেনাবাহিনী ও পুলিশ তাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। অবশ্য শিক্ষার্থীদের ওপর কোনো হামলা করা হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। প্রায় 2 ঘন্টা থেমে থেমে চলা সংঘর্ষে আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার চেয়ে সিটি কলেজকে স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। 1965 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। 1988 সালে মাত্র 22 বছর বয়সে বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সময় নানা প্রতিকূলতা পেরিয়ে 2016 সাল থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। ঢাকা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়। পুলিশের বিশেষ শাখার প্রধান সহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। 2009 থেকে 2013 সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনের দায়িত্ব পালন করেন। 2 দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা 2020 সালে অবসরে যান। আজারবাইজানের বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন চলছে। শেষ মুহূর্তের আলোচনা ও দর কষাকষি। উন্নত দেশগুলোর আশ্বাস ও প্রতিশ্রুতির দিকে ক্ষতিগ্রস্ত দেশগুলো যখন তাকিয়ে, তখন সাইড ইভেন্টে উঠে এসেছে জলবায়ু অভিঘাতের কারণে বাংলাদেশের উপকূলীয় জনপদের দুর্যোগের তথ্য উপাত্ত এবং সমাধানের প্রস্তাবনা। আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিম আল রাজি। জলবায়ু পরিবর্তন পৃথিবীর প্রতিটি জনগোষ্ঠীকে প্রভাবিত করলেও এর সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে নারীদের উপর। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোতে নারী, শিশু ও তরুণরা জলবায়ু সংকটের কারণে যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন তার অন্যতম পানি ব্যবস্থাপনা। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দুর্যোগে বাস্তুচ্যুতির পাশাপাশি গভীর প্রভাব পড়ে সামাজিক ও অর্থনৈতিক খাতে। এমন বাস্তবতার সম্মেলনে ক্লাইমেট ক্রাইসিস, ওমেন অ্যান্ড ওয়াটার গভর্নেন্স শীর্ষক সাইড ইভেন্টে বিশ্বের কাছে তুলে ধরা হয় দেশের উপকূলীয় দুর্যোগের ভয়াবহ তথ্য। পাশাপাশি সংকট নিরসনে নানা উদ্যোগ ও প্রয়োজনীয়তার চিত্রে আহ্বান জানানো হয় ন্যায্যতার ভিত্তিতে অর্থায়ন ও ছাড়ে। কোস্টাল এরিয়াতে সাইক্লোন, স্টর্ম, স্যালাইনিটি ইন্ট্রুশন, ইরোশন, হিটওয়েভ সবই হয়, কিন্তু এই সব হওয়ার মধ্য থেকে আমরা যদি দেখি যে এর মধ্য থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় অঞ্চলের মহিলারা এবং ইয়তরা। Now is the time to really
step up, escalate, to actually work together. Because previously they said climate change is only a problem of the Ministry of Environment or the Ministry of Local Government, but now all government entities actually have to work together to address the climate problems in Bangladesh. টেকসই পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে গুরুত্বারোপ বিশেষজ্ঞদের। Our ecosystem is a unique ecosystem of Bangladesh and it has its own challenges, and our coastal ecosystem and the coastal area is actually faced with the risk of sea level rise and gradual disappearance. If there is rise in temperature above 1.5 degree, then 1/3 of Bangladesh will go underwater, and that 1/3 comprises the coastal area where we have around 19 districts. পানি নিয়ে যে ক্রাইসিস, মহিলাদের যে নানা রকম সমস্যা হচ্ছে উপকূলে এবং মানুষের যে নানা ধরনের সমস্যা, সেই ব্যাপারগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। বিশেষ করে পানি বাহিত রোগ, পানি ক্রাইসিস, সল্ট ওয়াটার এবং এই যে উপকূল অঞ্চলে যখন ঝড় জলোচ্ছ্বাস এবং নানা ধরনের যে সাইক্লোন হচ্ছে, তাতে গিয়ে কিন্তু ওয়াটার লগিংও হচ্ছে। লোকালি বলি অথবা ইন্টারন্যাশনালি বলি, দুইভাবেই কিন্তু আমরা সেভাবে এই জায়গাটিকে সেইভাবে তুলেও ধরতে পারছি না এবং সেভাবে এদের সাহায্য সহযোগিতাও করতে পারছি না। তো সব কিছু মিলিয়ে আসলে যত বেশি প্র্যাকটিক্যালি এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব, তাহলেই কিন্তু এই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু উপশম হবে এবং তাদের কিন্তু এই দুরবস্থার লাঘব হবে। সভ্যতা রক্ষায় চলমান আন্দোলনের বিপরীতে বিশ্লেষকরা বলছেন পানি ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং জলবায়ু অভিযোজনের উপর সচেতনতা ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ জরুরি। সম্মেলনের নির্ধারিত সময় শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে সমঝোতায় আসতে পারেনি ধনী দেশগুলোর অনেকেই। নানা ফোরামে চলছে আলোচনা ও দর কষাকষি। প্রতিশ্রুতি বাস্তবায়নে তাই অনড় রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জলবায়ু অভিঘাতে সৃষ্ট মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি ইউএনএফসিসিসি এর নীতিমালায় অন্তর্ভুক্তির জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জনগণের মানসিক স্বাস্থ্য সমস্যা শীর্ষক সাইড ইভেন্টে বক্তারা বলেন, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো আকস্মিক দুর্যোগ মানুষকে বাস্তুচ্যুত করার পাশাপাশি তাদের জীবিকা, পরিবার এবং সামাজিক বন্ধন নষ্ট করে দেয়। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির আরও একটি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু পরিবেশগত সংকটই তৈরি করছে না, বরং মানব স্বাস্থ্যের উপর ফেলছে গভীর প্রভাব। মানসিক স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যখন বৈশ্বিকভাবে আলোচিত, তখন বিশ্বমঞ্চে দেশের চিত্র ফুটিয়ে তুলতে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত COP28 এর সাইড ইভেন্টে এ সংক্রান্ত থিমেটিক সেশন করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় বছর ঘুরে এবার বাকুতে ব্র্যাকের সাইড ইভেন্টে উঠে এলো জলবায়ু সংকট, আকস্মিক দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য সমস্যার যোগসূত্র ও উত্তরণে করণীয়। লস অ্যান্ড ড্যামেজের ফান্ডিংয়ের বিষয়টি গুরুত্ব পাবে এবং একই সাথে এনসিকিউজি অর্থাৎ 25 সালের পরবর্তী সময়ে আসলে ডেভেলপিং কান্ট্রিগুলোর ডেভেলপ কান্ট্রি থেকে এই তাদের ন্যাপ এনডিসি বাস্তবায়নের জন্য কি পরিমাণ অর্থায়ন পাবে, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিবে। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে এই যে নানা ধরনের দুর্যোগ হচ্ছে উপকূলীয় অঞ্চলে, তাতে মেন্টালি কিন্তু অনেকেই এফেক্টেড হচ্ছে এবং যে ব্যাপারটি 2023 সালে COP28-এ প্রকৃতিজন ফাউন্ডেশন প্রথম তুলে ধরেছিল, সেই ব্যাপারটি এবার ব্র্যাক ইন্টারন্যাশনালি যাতে এটা জোর দেওয়া যায় এবং এটা যাতে ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে, সে ব্যাপারটি তারা জোর দিয়েছেন এবার এই সাইড ইভেন্টে বাংলাদেশ প্যাভিলিয়নে। তো এটা আসলে এমন একটি বিষয় যেটা ইউএনএফসিসির পলিসিতে এখন পর্যন্ত ইনক্লুড করা হয়নি, যেটা আমরা চাচ্ছি যেটা যেন ইউএনএফসিসির পলিসিতে উঠে আসে এবং এটাতে যেন জোর দেওয়া হয়। জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায়
আন্তর্জাতিকভাবে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া জরুরি বলছেন নীতি নির্ধারকরা। The climate conversation, negotiation that we are having here should have a human face, and studies of this sort actually help us put human face to the whole problem. I'm sure in the process of revisiting the health-related adaptation plan, you will get the opportunity to work with the government so that the problem is actually reflected in its right magnitude. গবেষণা বলছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জলবায়ু সংকটের দীর্ঘমেয়াদী প্রভাব আরও গভীর হবে। এমন অবস্থায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে গতি পাবে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের অভিযাত্রা। আলিম আল রাজি, চ্যানেল আই, বাকু, আজারবাইজান। সারা দেশে নগর জীবনের সবুজের ঘাটতি দূরীকরণ, নিরাপদ খাদ্য আর মানসিক প্রশান্তি সৃষ্টির উৎস হয়ে উঠছে ছাদ কৃষি। এই তালিকায় এবার যুক্ত হল রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। 10 তলা ভবনের বিশাল আকার ছাদকে সাজানো হয়েছে মাঠের ফসলের আদলে। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন। এই ভবনের 16,500 বর্গফুট ছাদ জুড়ে উৎপাদন হচ্ছে সবুজ শাকসবজি। রয়েছে রকমারি ফলদ বৃক্ষ, ঔষধি গাছগাছালি এবং রঙিন ফুল। সবুজের এই আয়োজনটি এখন কর্মস্থলের প্রাণশক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এর মূল উদ্যোক্তা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুরজ সরকার। আমি এখানে যোগদান করেছি 2023-এর 21শে সেপ্টেম্বর। তার আগে এখানে 25 থেকে 26টা আম গাছ ছিল। এখন টোটাল এখানে 350 পট আছে আমার। এবং সব রকম সবজি আমি এখানে করেছি এবং নিজে খেয়েছি, আমার অফিসাররা খেয়েছে। কৃষির প্রতি গভীর ভালোবাসায় তিনি কর্মজীবনের সবখানেই উদ্যোগ নিয়েছেন এমন উৎপাদনের। যখন আমি সার্ভিসে আসি তখন আমি ম্যাক্সিমাম টাইমই সরকারি কোয়ার্টারে থেকেছি। সরকারি কোয়ার্টারে আপনি জানেন যে চারপাশে একটু জায়গা থাকে, তো ওই যেখানে গিয়েছি সেখানে আমার পরিবারের যে প্রয়োজন চাহিদা যেটা সবজি, এটা আমি লাগাতাম। কিছুটা বলতে পারেন উত্তরাধিকার সূত্রে। বাবা খুব ভালো কৃষক ছিল। আমার মারও তার হাতে সিম গাছ দেখেছি, আমি লাউ গাছ দেখেছি, ওইটা আমার ইন্সপিরেশন ছিল। আর এক্ষেত্রে ক্রেডিট আপনারও কিছুটা আছে। এখানে নিয়মিত অংশ নিচ্ছেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরাও। এতে নিজেদের কাজে পাচ্ছেন বাড়তি উদ্দীপনা। আর যখন এগুলো সবজি উৎপাদন হয়, যখন করে তখন আমাদের সকল কলিগকে সমবন্টন করে দেন। সমাজের যে কোনো স্তর থেকেই নিজেকে কৃষির অনুকূলে রাখা যায় তা প্রমাণ করলেন রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সুরজ সরকার। শুধু এই ভবনটির ছাদ জুড়ে যে কৃষির আয়োজন সেটি দেখবার মতো, এবং ফেলে রাখা এই ছাদটিকে যেভাবে সবুজে ভরে তুলেছেন এটা অন্যের জন্য হতে পারে অনুকরণীয়। রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ কৃষি থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর আমন্ত্রণ আরও একবার। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার অনুমতি দেওয়ার 48 ঘণ্টার মধ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে। এর আগে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের 1000তম দিনে মঙ্গলবার রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সংক্রান্ত এক ডিক্রিতেও সই করেন তিনি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ডিয়ার মা ও ওসিডি নামের ছবি দুটির শুটিং শেষ হলেও বাকি থাকা ডাবিং এবং ফটোশুটের কাজ শেষ করতে কলকাতায় ব্যস্ত সময় পার করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন বছরের শুরুতে ওসিডি ছবিটি মুক্তি পাবে। ছবিতে মানসিক ভারসাম্যহীন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যদিকে ডিয়ার মা মার্চ-এপ্রিলে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। ডিয়ার মা ছবিটি সন্তান ও মা সম্পর্ক, পরিবার এগুলো নিয়ে এগোবে। নিটোল টাটা বিশেষ সংবাদ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ২৪ জন জাপানি সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে টোকিও। কবর খনন করে যাচাই বাছাই করে দেহাবশেষ ফিরিয়ে নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল। ২৪শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে কাজ করবেন তারা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৫,২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৭৯টি কোম্পানির ৩৯৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১২১ কোটি ৭৮ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮৩টির। অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে বিশ্বকাপ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।